রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। ডক্টর দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবির ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখনই দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই এবং 4 আগস্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির প্রায় 2.5 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে 1 নম্বর ও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর JR ওয়াদুদ টিপুকে 2 নম্বর আসামি করে 510 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 1000 থেকে 1200 জনকে আসামি করে মামলায় এজাহারভুক্ত করা হয়েছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আমি, আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। ঢাকা উত্তরের মেয়র আতিক সাহেব কি যেন গান গাইছিল, যে কি যেন গানটা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, ওই যে ওই গানটান গায়ে একেবারে গ্রিনিস বুকে নাম লেখায় ফেলছিল, ভাইরাল হয়ে গেছিল। হিট অফিসার, হট অফিসারের বাপ। তো যাই হোক, বাংলাদেশে পাবলিক ভাত খাইতে ভাত পায় না, হিট অফিসার নিয়োগ দিয়ে প্রজেক্ট অ্যাপ্রুভ করে বাপ মেয়ে দুজনে মিলে আপনার দুর্নীতি করতেছে। মশা নিধনের জন্য, ডেঙ্গু নিধনের জন্য যে প্রজেক্ট করা হয়েছিল, সেই প্রজেক্টের বাজেট পর্যন্ত খায়া ফেলছে এরা। মানে কি ডেঞ্জারাস বাংলাদেশের অবস্থা। তো এই যে উত্তর আর দক্ষিণের এই যে তাপস আর আতিক, এগুলাকে এখন পর্যন্ত চেয়ারে রাখা হয়েছে কেন? তাদের চেয়ার গুলা রিমুভ করেন না কেন? তাদের যে পজিশন, তারা এখন পর্যন্ত ওখানে কিভাবে থাকে? তাদেরকে তো ফায়ার করা উচিত। তো আজকে সে অফিসে গেছিল, পাবলিকের ধোলাই ওখান থেকে পালাইছে, কোনো কাগজপত্র হয়তো ডিস্ট্রয় করতে গেছে। সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ঢাকা উত্তর এবং দক্ষিণের সমস্ত নাগরিক আইনে আমাদের যে তথ্য সংরক্ষণের বিষয়টা আমাদের জানা উচিত। 2 সিটি কর্পোরেশনের কোনো ডকুমেন্টস যেন এরা ডিস্ট্রয় না করতে পারে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে। আর এই 2 মেয়রকে ধরে ওই যে পুরান ঢাকায় যে আপনার জেলখানা আছে না, ওখানে ঢুকায়া একদিন আপনার ডেঙ্গু মশা দিয়ে এদেরকে কামড়াইতে হবে। এটা হচ্ছে তাদের প্রাথমিক পানিশমেন্ট। সো দিস ইজ মেসেজ ফ্রম অল দ্য সিভিলিয়ানস অফ বাংলাদেশ। আমি তাদের পক্ষে বললাম, ইনশাল্লাহ এই যে বাংলাদেশের যে উপদেষ্টা মন্ডলী আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, এই 2 মেয়রকে অপসারণ করেন এবং জনগণকে ডেঙ্গু মশা থেকে মুক্ত করেন। এরা হচ্ছে মেয়র, ডেঙ্গু মেয়র। ওকে, দিস ইজ ট্রু। সো উই হ্যাভ টু অলসো, এরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এটাও আমাদের খেয়াল ডিটেক্ট করতে হবে, কারণ পালায় গেলে তো আবার এদেরকে আর পাবো না আমরা। শেখ হাসিনার মতো ইন্ডিয়াতে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু করে দিবে দেশের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এটা কি ফ্যাসিস্ট
একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট দলটিকে বিতাড়িত করেছি, পরাজিত করেছি, তার মানে যেদিন আমাদের এই বিপ্লবের বিজয় হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আর নেই। আপনারা কিভাবে এই দলটিকে রাজনৈতিক দল বলে থাকেন? যে দলের হাতে হাজার হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে, অসংখ্য মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এরকম একটা সংগঠনকে কোনোভাবেই পলিটিক্যাল পার্টি বলা যায় না। কারণ এটি রাজনৈতিক দলের যে নেচার, যে বৈশিষ্ট্য থাকার কথা, তার সবকটি আওয়ামী লীগ হারিয়েছে। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে একটি অভিশপ্ত মৃত রাজনৈতিক দলের নাম, যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে, ছাত্র জনতা যাদেরকে কবর দিয়ে দিয়েছে। সুতরাং এদেরকে কবর থেকে এনে আপনি আবার পুনর্জীবন দান করতে চান সাখাওয়াত হোসেন সাহেব, এটি আমরা মেনে নেব না। এটি আমাদের পরিষ্কার দাবি। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে যে উনাকে এই পদে আর কোনোভাবেই রাখা যাবে না এবং উনি নৈতিকভাবে এই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। সবচাইতে ভালো হয় তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, এটা বেটার। অন্যথায় আমরা সরকার প্রধানকে জানিয়েছি, আশা করি ছাত্র জনতার দাবির আলোকে তিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন। এটি আমাদের পরিষ্কার বক্তব্য। আপনারা কি মনে করছেন, তিনি কি পদত্যাগ করবেন? এখন আমরা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, উনার কাছে এই আপিলটা করেছি, আমরা দেখি উনি কি সিদ্ধান্তটা নেই। উনার সিদ্ধান্তের পরে আমরা আসলে আমাদের পরবর্তী যে এরকম হয়তো 7 লক্ষ ব্যক্তির নামেও মামলা হবে সামনে, এবং মামলা আমরা করব। যেহেতু এতদিন আমাদের থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল, আমাদের অফিস আদালত বন্ধ ছিল, ইতিমধ্যে আমাদের থানা এবং অফিস আদালতগুলো চালু হয়েছে, কার্যক্রম ধীরে ধীরে শুরু হচ্ছে। আমরা ঘোষণা দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় যারা ভিকটিম তারা যাতে মামলা করে। অলরেডি মামলা হওয়া শুরু হয়েছে, মামলা চলবে। কারণ এদের এত অপরাধ। আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী যারা, তারা কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে বা আওয়ামী লীগের পতন হলে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করবে, রক্তের বন্যা বয়ে যাবে, এরকম একটা আশঙ্কা করেছিলেন। উনাদের এই আশঙ্কাটা আসলে অস্বাভাবিক কিংবা অমূলক নয়। কারণটা কি জানেন? কারণ আওয়ামী লীগ ভালো করেই জানতো যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, যে পরিমাণ অপরাধ করেছে, এই অপরাধের ন্যূনতম বিচারও যদি জনগণ করে বা জনগণ যদি ক্ষোভ ঝাড়ে, তাহলে আমাদের 5 লক্ষ নেতাকর্মীকে তারা ছাড়বে না। সেই জায়গা থেকে তারা কিন্তু এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সেই জায়গায় আমরা বলতে পারি এদেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দলগুলো যথেষ্ট হাজার কোটি ধৈর্যের পরীক্ষা দিয়েছে। 5 লক্ষ নয়, 50 জন আওয়ামী লীগের নেতা মারা হয়নি। এই বিপ্লবের পরে দেখান যে 50 জন নেতা মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের। তাহলে আপনি বলবেন না বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, জনগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তো সেই জায়গায় আমরাও গণ অধিকার পরিষদ প্রস্তুতি নিচ্ছি। সারা বাংলাদেশের 64 জেলাতে আমরা মামলা করব, প্রত্যেকটি জেলাতেই। এবং হুকুমের আসামি 1 নম্বর থাকবে শেখ হাসিনা। কারণ প্রত্যেকটি খুনের সাথে হাসিনার অর্ডার বা আদেশ ছিল, প্রত্যেকটি গুমের সাথে হাসিনার নির্দেশ ছিল, প্রত্যেকটি ক্রস ফায়ারের সাথে ওনার নির্দেশ ছিল। সুতরাং তিনি হবেন 1 নম্বর হুকুমের আসামি। এবং যারা জড়িত, সেটা হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা আওয়ামী লীগের নেতা বল, তারা প্রত্যেকেই আসামি হবেন।